কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমাদের বর্তমান সেনাপ্রধান তিনি যেদিকেই যাচ্ছেন সেদিকেই পানি শুকিয়ে যাচ্ছে। আর মাত্র 10 দিন সময় হাতে আছে জেনারেল ওয়াকারুজ্জামানের। এইদিকে আবার দেখতে পাচ্ছি উপদেষ্টা আসিফ নজরুল ফেসে গিয়েছেন এবং তাকে পুলিশ ঘেরাও করে ফেলেছে। আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ সেনাপ্রধানের সাথে উপদেষ্টা আসিফ নজরুলও ফেসে যাচ্ছে। সেনাপ্রধানের হাতে 10 দিন সময় আছে দেশ থেকে পালানোর বিষয়ে। চারদিকে তোলপাড় পরিস্থিতি, অসংখ্য মানুষ গ্রেফতার হচ্ছে। এই 10 দিনের ভিতরে অপরাধী সেনা অফিসারদেরকে তুলে দিতে হবে পুলিশের হাতে। বাংলাদেশের পুলিশ বাহিনী ক্যান্টনমেন্টে গিয়ে হাত করা পরিয়ে এই সেনা অফিসারদেরকে পিছন বেনে করে নিয়ে আসবে। ক্যান্টনমেন্টে কি হচ্ছে? কতজন আর্মি অফিসার অ্যারেস্ট হলেন? আসিফ নজরুলকে কেউ জায়গা দেবে না। আসিফ নজরুলের না আছেন মন্ত্রী পিতা, না আছে প্রভাব প্রতিপত্তিশালী কোনো পরিবার। বিএনপি এদেরকে দেখে ছাড়বে। আসিফ নজরুল এই কথা জানেন। এখন তাদের যে কি দশা হবে। আসিফ নজরুল আইন উপদেষ্টা বলছেন সেফ এক্সিট আসলে দরকার বাংলাদেশের। উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। এতদিন ধরে চুক্তি খেলার পর এবার জেনারেল ওয়াকার তো ধরা তো পড়েছেন, এবার অবস্থা সামাল দেবেন কি করে? কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে, চারদিকে টান টান উত্তেজনা। গুম খুনের সাথে জড়িত সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কোথায় আছেন সার্ভিং অফিসাররা? বাংলাদেশের মধ্যে খুবই ভয়াবহ পরিস্থিতি হতে যাচ্ছে। বাংলাদেশের ভিতরগত অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? জেনারেল ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা, তাদের ভূমিকা কি হতে চলেছে, এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? সরকার পতনের সম্ভাবনা অনেক গুণ বেড়ে গিয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি সেনাপ্রধান এবং আসিফ নজরুলকে নিয়ে নতুন অনেক তথ্য আমাদের কাছে আসে। সেনা ক্যাম্পের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটতেছে। গত কিছুদিন ধরেই গোপনে বৈঠক হচ্ছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক সেনা কর্মকর্তার উপর মামলা হয়েছিল এবং অনেকে কিন্তু এখন গ্রেপ্তার হয়েছে। দর্শক শ্রোতা, দেশের রাজনীতির মধ্যে তুলপাড় পরিস্থিতি ঘটতেছে প্রতিনিয়ত। রাজপথে সাধারণ মানুষ নেমে যায়, অনেকে গণদুলায়ও করে। আপনারা দেখতে পারবেন সর্বশেষ আসিফ নজরুলের কি হয়, সেনাপ্রধানের কি হয়, অন্যদিকে দেশের এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে পড়ে ডক্টর ইউনূসের কি হয়। এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেশের বর্তমান অবস্থা। আসুন দর্শক, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কথায় আছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেদিকেই যাচ্ছেন সেদিকেই পানি শুকিয়ে যাচ্ছে। তার আশেপাশে সমর্থন দেওয়ার মতো এই মুহূর্তে অবশিষ্ট কেউ নাই। থাকতো যদি তিনি এই ষড়যন্ত্রের একটা পার্ট না হতেন। তিনি বলতে পারেন, কিংবা অনেকে আপনারা আমাকে বলতে পারেন ওয়াকারুজ্জামান এই ষড়যন্ত্রের পার্ট ছিল না, কিন্তু প্রমাণ দিতে পারবেন? দিতে পারবেন না। 5 আগস্ট একটা নীরব সেনা অভ্যুত্থান হয়ে গেছে। একটা নীরব কুয়ের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এটা এখন স্বচ্ছ পানির মতো পরিষ্কার। 4 আগস্ট সেনাবাহিনী পুলিশের উপর মিরপুরে গুলি চালিয়েছিল। সেদিনই বোঝা গিয়েছিল ঘটনা কোন দিকে যাচ্ছে। 5 আগস্ট ঢাকার প্রত্যেকটা প্রবেশদ্বার উন্মুক্ত করে দিয়ে সেনাবাহিনী গণভবনে মবের আক্রমণ করিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার একটা প্রচেষ্টা চালিয়েছিল। সেটা প্রমাণিত হয়েছে যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যান। এরপর ক্যান্টনমেন্ট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর খোদ সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য শাবল কুদাল দিয়ে ভেঙে ফেলেছিল। সংবিধানে জাতির পিতা তার ভাস্কর্য ভেঙে ফেলা রাষ্ট্রদ্রোহ অপরাধ। সংবিধান লঙ্ঘনের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এবং সেই সেনা কর্মকর্তারা সেটা জানে। হঠাৎ করে গুঞ্জন শুনতে পাচ্ছি উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্টে ব্যাপক বিশৃঙ্খলা চলতেছে। বিশৃঙ্খলা বলতে সুপ্ত বিশৃঙ্খলা, মানে সুপ্ত অবস্থায়, মানে মৌনদ্বন্দ্ব চলতেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি খুব শঙ্কায় আছেন এবং তিনি তার নিরাপত্তার জন্য শুনলাম একটা বিশেষ ফোর্স রেডি করে রেখেছেন। যে কোনো সময় তার উপর একটা ঝামেলা হতে পারে। এবং মুক্তিযুদ্ধপন্থী অফিসারদের একটা বিশাল অংশ, প্রগতিশীল বাংলাদেশপন্থী, এরা আসলে এদের কোনো কিছুকেই সমর্থন করছে না। জামাতের একটা বিশাল অংশ আছে, বিএনপিপন্থী একটা বিশাল অংশ আছে। এই অংশগুলোর মধ্যে একটা জগাখিচুড়ি পরিস্থিতি এই মুহূর্তে ঘটছে। আপনারা নিশ্চয়ই জানেন সেনাবাহিনীর প্রায় 2 ডজন কর্মকর্তাকে নিয়ে একটা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, একাধিক পত্রিকাতে এটা এসেছে। এই মামলার কারণ বিগত সরকারের সময়ে খুন গুমে সহায়তা করা, আয়নাঘরের কথা এখানে বলা হয়েছে। আলটিমেটলি সেনাবাহিনীর এই অফিসাররা যদি গ্রেফতার হয়, যদি ফেঁসে যায়, যদি স্বীকারোক্তি দেয়, তো তারা কি জানে না 5 আগস্ট কারা ঘটিয়েছিল? তারা কি জানে না 5 আগস্ট কি হয়েছিল? জাতিসংঘের মিশনের লোভে
একটা দেশের সেনাবাহিনী যারা কিনা 2 বেলা ডাল ভাত খাইতো, সবজি খাইতো, তাদেরকে মাছ মাংস তুলে দিয়েছিল শেখ হাসিনা। তারা কোথায় ছিল, তাদের আয়ের উৎস কোথায় ছিল, তাদেরকে কোথায় দাঁড় করিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। অথচ সেই আওয়ামী লীগকে তারা শুধুমাত্র জাতিসংঘের মিশনের কয়েকটা টাকার লোভে ফেলে দিল, পরিকল্পিতভাবে। শুধু ফেলে দেয়, তারা শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেছিল। ভারতবর্ষ যদি এই ক্ষেত্রে সহায়তা না করতো, নিঃসন্দেহে বলা যায় সেদিন গণভবনে মবের হাতে শেখ হাসিনা মৃত্যুবরণ করতো। অন্যায়ভাবে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ডক্টর ইউনূসের কথায় তারা যে কাজটা করেছে, এটা আসিফ নজরুলকে কেউ জায়গা দেবে না। আসিফ নজরুলের না আছেন মন্ত্রী পিতা, না আছে প্রভাব প্রতিপত্তিশালী কোনো পরিবার। হুমায়ুন আহমেদের মেয়ের জামাই হিসেবে পরিচিতই পেয়েছেন বটে তিনি, কিন্তু সেটা বিএনপি জামায়াত সরকার এলে তাকে কোনো বিশেষ সুবিধা দেবে ভাববার কারণ নাই। কারণ বিএনপি জামায়াত দুই দলই তার উপরে নানা কারণে রুষ্ট। বিএনপির ঘেঁষা হিসেবে, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পেয়ে কিন্তু ওয়াকারের এত কাছের হয়ে উঠলেন যে সেনাপ্রধান ওয়াকার রীতিমতো 3 তারিখ থেকেই তার সঙ্গে আলাপ আলোচনা করছিলেন যে কাকে সরকারে নেওয়া যাবে, কোন কোন রাজনৈতিক দলকে ডাকতে হবে, এসব বিষয় মানিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসিফ নজরুলকে কতটা প্রভাবশালী ভেবে কতটা প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছেন একবার ভাবুন। সেই আসিফ নজরুল ক্ষমতায় এসে বিএনপির পক্ষে কোনো কাজ করেছেন বলে বিএনপির নেতৃবৃন্দ, একেবারে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে তরুণ নেতা ইশরাক কেউ মনে করেন না। এবং ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মানে তরুণ আসিফ, তিনি যখন লিখছেন যে শহীদি মর্যাদা পাবো, তখন রীতিমতো নিচে এসে লোকে লিখছেন যে আপনার জন্য ইশরাক তামিমেরা অপেক্ষা করছে। কারণ ধরেন ইশরাককে একদিকে যেমন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের দায়িত্ব নিতে দেন নাই এই আসিফ নজরুল আর এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা মিলে, ঠিক তেমনি বিসিবি নির্বাচনটাও তো এরা করতে পারেন নাই। কাজে বিএনপি এদেরকে দেখে ছাড়বে আসিফ নজরুল এই কথা জানেন। এখন আসিফ নজরুলের একমাত্র বাঁশোয়া হচ্ছে তার স্ত্রী আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন, হুমায়ুন আহমেদ তখন আমেরিকায় থাকতেন। কাজেই শিলা আহমেদের আমেরিকার নাগরিকত্ব আছে। এখন আসিফ নজরুল কি সেই নাগরিকত্বের উপর ভর করে এর মধ্যে গ্রিন কার্ড করেছেন? তিনি কি দীর্ঘ সময় আমেরিকায় থেকে থেকে গ্রিন কার্ডটার প্রসেসিং চালু রাখতে পেরেছেন? এই প্রশ্নগুলো তো আসবে। এই কারণ ধরেন দুজনের মিলে দুই পক্ষ থেকে প্রায় 4-5 জন সন্তান আছে শিলা আহমেদ এবং আসিফ নজরুলের। এই সন্তানেরা, শিলা আহমেদের যেই সন্তানেরা, তারা নিশ্চয়ই আমেরিকা যেতে পারবেন, কিন্তু আসিফ নজরুলের জিম্মায় আসিফ নজরুলের আগের পক্ষেরও যে সন্তানেরা আছেন তারাও কি যেতে পারবেন তার সঙ্গে আমেরিকায়? ইলিয়াস হোসেন সাংবাদিক, আমেরিকা প্রবাসী, তিনি অবশ্য বলে রেখেছেন আসিফ নজরুল 1000 কোটি টাকা পাচার করেছেন এরই মধ্যে আমেরিকায় এবং বেশ কয়েকটি বাড়িঘর কিনে রেখেছেন এরই মধ্যে। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলামরা বোঝেন শুধু যে তাদের পিতার কোনো প্রতিপত্তি ছিল না তাই নয়, তাদের কোনো শ্বশুরের এমন প্রতিপত্তি ছিল না যেই প্রতিপত্তিতে তারা আমেরিকায় গিয়ে বাস করার স্বপ্ন দেখতে পারেন। তাহলে দ্বন্দ্ব সংঘাত তা তো ঘটবেই। আরেকজন আছেন, তার নাম মোস্তফা সরোয়ার ফারুকী। না জামায়াতে ইসলামী জানেন কার সূত্রে তিনি এই সরকারে ঢুকেছেন, না জানে বিএনপি। অনেকেই মনে করেন আসিফ নজরুল এই মোস্তফা সরোয়ার ফারুকীকে সরকারে ঢুকিয়েছেন এই লোভে যে এই কৃতজ্ঞতায় মোস্তফা সরোয়ার ফারুকী একদিন আসিফ নজরুলের গল্প বা উপন্যাসে একটা চলচ্চিত্র নির্মাণ করে আসিফ নজরুলকেও তার শ্বশুর হুমায়ুন আহমেদের মতো চিরস্মরণীয় আর জনপ্রিয় করে তুলবেন। এই মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়টা নিয়ে কেউ ভাবছেন না। আর নাখালপাড়ার ছেলে, কৃতি সন্তান মোস্তফা সরোয়ার ফারুকীর কথা ডক্টর ইউনূস বা এই উপদেষ্টা পরিষদের কারো মনে থাকবে যখন তাদের সেফ এক্সিট নেওয়ার সময় হবে, সেটা ভাববার কোনো উপায় নাই। দেখেন সরোয়ার ফারুকী ব্যাপক কাজ করছেন। তিনি রবীন্দ্রসঙ্গীতকে সরিয়ে দিয়ে কাওয়ালি উৎসবের আয়োজন করছেন, তিনি নববর্ষের শোভাযাত্রার পরিবর্তে ঈদ শোভাযাত্রার আয়োজন করছেন, কিন্তু তিনি কারো মন রক্ষা করতে পারছেন না। তার দশা হয়েছে যে তিনি বুঝতেই পারছেন না যে এটা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কাওয়ালির বিতর্কের বিষয় না। এই বিতর্কটি হচ্ছে যে গান বাজনা, নাচ, নৃত্য, অভিনয় বাংলাদেশের সমাজে কতটুকু করা যাবে বা কতটুকু করা যাবে না। এই কারণে যেমন ঢাকার ঈদ উৎসবে নাসিরউদ্দিন হোজ্জা হাতি ঘোড়া নামিয়ে দিয়েও তিনি শিরক করার দায়ে অভিযুক্ত হলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়াকেও বিপদে ফেললেন যে এত বড় বড় মূর্তি তৈরি করে কেন ঈদের মিছিল করতে হবে। ঠিক তেমনি এই সম্প্রতি তিনি অনেক খুঁজে পেতে বের করলেন যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীর চেয়ে আলাউদ্দিন খাঁকে স্মরণ করে একটা বড় ইভেন্ট নামিয়ে দিলে নিশ্চয়ই একটা দারুণ চমক সৃষ্টি হবে। এই কাজ করতে তিনি গিয়ে উপস্থিত হলেন লালবাগ কেল্লা এবং বিরাট অর্থ খরচ করে পুরো কেল্লাকে একেবারে দারুণ ভাবে সাজিয়ে সকলের চোখ ধাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা যখন পাকা, তখন পাশের লালবাগ মাদ্রাসার তরুণেরা বেরিয়ে এলেন এবং তারা বললেন তাদের মাদ্রাসার বাইরে এই লালবাগ কেল্লার ভেতরে নাচ গান হতে দেবেন না তারা। এরপর পুলিশ, সেনাবাহিনী প্রহরায় মোস্তফা সরোয়ার ফারুকী করিয়ে আনতে পেরেছেন বটে তার আলাউদ্দিন খাঁ স্মরণ উৎসব, কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী ঠিকই বুঝতে পারছেন যে সারা বাংলাদেশ জুড়ে তার ভাই বেরাদরদের নাটক করা বন্ধ, সিনেমা বানানো বন্ধ, নাটকের শুটিং বন্ধ, থিয়েটারের মঞ্চায়ন বন্ধ, সারা বাংলাদেশ জুড়ে অভিনেতা অভিনেত্রীরা কোথাও গিয়ে একটা শোরুম ওপেন করবেন সে সুযোগও নাই। তিনি ব্যস্ত আছেন ডক্টর ইউনূস সরকারকে খুশি রেখে তার মন্ত্রিত্বটা কোনো রকমে বজায় রাখতে। কিন্তু যেদিন ইউনূস সরকার পড়বেন সেদিন যারা যারা সবার আগে মহা বিপদে পড়বেন তার একেবারে তালিকার উপর দিকেই থাকতে হবে হয়তো এই মোস্তফা সরোয়ার ফারুকীকেও। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডায় এই নামগুলো খুঁজছে যে কোন নামগুলো ইউনূস সরকারের পতনের পর সবচেয়ে বড় বিপদে পড়বে। এই তরুণেরা তো পড়বেন বটেই, কিন্তু যারা শহীদ হতে নয় বরং স্মরণীয় হতে আর লুটপাট করে খেতে মন্ত্রী হয়েছিলেন সেই সুশীল সমাজের প্রতিনিধি, সেই সব অধ্যাপক, এনজিও নেতা, চলচ্চিত্র নির্মাতা, তাদের যে কি দশা হবে আর কাকে কাকে যে শফিকুল আলমের মতো। ক্যান্টনমেন্টে কি হচ্ছে? কতজন আর্মি অফিসার অ্যারেস্ট হলেন?
এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধের দায়ে, অপরাধটা কি, গুম খুন জোরপূর্বক আটক রাখা, এমন অপরাধে 24 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 8-এর পরে আজকে 11 অক্টোবর শনিবার। এই কয়েকদিনে কি হলো আপনারা কি হলো ইতিমধ্যেই জানেন যে ক্যান্টনমেন্টে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের মধ্যে, মত দ্বিমত আছে এবং যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এগেনস্টে সেনা কর্মকর্তাদেরকে ধরে বিচার করতে চায় তারা এমন প্রচারটাও করছে যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ডক্টর ইউনূস যা করছে তাতে সহযোগিতা করবেন। কিন্তু ভাই, ইসলামাবাদ বহুদূর, দিল্লি বহুদূর। সেনাবাহিনীতে দ্বিধা সৃষ্টি হয়েছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এটি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি সবচেয়ে বড় ঘটনা যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা। এখানে স্টার জেনারেল পর্যন্ত আছেন এবং গত 14-15 মাসে এই যে পরিবর্তিত বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকারের আমলে এটি হচ্ছে সবচেয়ে বড় ঘটনা। আমরা গত 15 মাসে বিভিন্ন টার্নিং পয়েন্ট দেখেছি। সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য, সেনাবাহিনীকে উত্তপ্ত করে দেওয়া, নানা রকম ঘটনা দুর্ঘটনা দেখেছি। সেনাবাহিনী সম্মিলিতভাবে, সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে দফায় দফায় বৈঠক করতে দেখেছি, কিন্তু আবার সবকিছু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজকে যে ঘটনাটার উদ্ভব হয়েছে এটি আমাদের কাছে একদম নতুন। কারণ কোনো সিভিল কোর্ট থেকে সেনা কর্মকর্তা, বারবার বলছি, তাহলে তো সেনা আইনের কোনো প্রয়োজন নেই। সেনা আইনকে অবমাননা করা হয়, সেনা আইনকে ছোট করা হয়। 1952 সালের সেনা আইনে বিচার হবে নাকি সিভিল কোর্টে বিচার হবে, এই বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর্মি অফিসারদের মধ্যে, শীর্ষ জেনারেলদের মধ্যে। এই যে গ্রেপ্তারি পরোয়ানায় শীর্ষ জেনারেলরাও আছেন এর মধ্যে। আপনারা সাধারণ মানুষ হয়তো অনুমানও করতে পারছেন না, বুঝতেও পারছেন না যে একটা সরকার পতন হয়ে গেছে, আওয়ামী লীগ সরকার, এখন একটা সরকার আসছে, হয়তো সবকিছু কাটিয়ে উঠবে। কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি, গভীর ষড়যন্ত্রের মধ্যে ঢুকে গেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে আমাদের যে তিল তিল করে প্রশাসন, পুলিশ, আর্মি, বিজিবি, বিভিন্ন বাহিনী যে গড়ে উঠেছে, আজকে একটি পক্ষ চাইছে সবকিছু ধ্বংস করে দিতে। প্রশাসন ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে, পুলিশ ইতিমধ্যেই প্রায় ধ্বংস করে ফেলেছে। অবশিষ্ট আছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। গত ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ দিবসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছিলেন যে সব বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে, অবশিষ্ট আছে সেনাবাহিনী। আজকে সেনাবাহিনীটাকেও ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। এখানে বলে রাখা ভালো যে যদি কেউ অপরাধ করে, অপরাধের বিচার হতে হবে। আমরা যেমন বলছি, সেনা কর্মকর্তারাও বলছেন হ্যাঁ বিচার হতে হবে, কিন্তু বিচারটা কোন প্রক্রিয়ায় হবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি তাদের বিরুদ্ধে বিচার করতে পারে? আমি বারবার বলি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও প্রশ্ন আছে। এটি সৃষ্টি হয়েছিল 1971 সালে মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। এখানে বিচার হয়েছে, কিন্তু এটিকে এখন ঘুরিয়ে দিয়ে 24-এর চারদিকে টান টান উত্তেজনা। গুম খুনের সাথে জড়িত সেনা অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে তো? কোথায় আছেন সার্ভিং অফিসাররা? কতজন পালিয়েছেন? ওয়াকার কি আসলে এই বিচারে, এই গ্রেপ্তার করতে হেল্প করবে না করবে না? ওয়াকার নিজেই তো কিছুদিন পর ধরা পড়তে পারেন। নানান গুঞ্জন। দর্শক, রাজনৈতিক দলগুলো বেশিরভাগ নীরব, চুপচাপ, নিস্তব্ধতা। ক্যান্টনমেন্টে টান টান উত্তেজনা। কি করবে? যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে তাদের সাথে কেউ কথা বলছে না। আবার পালানোর চেষ্টা, এরকম খবরও আসছে। ওয়াকার এখনো সেই ঘাটতারামি করছেন, এরকম খবরও আসছে। কিন্তু ওয়াকারের সামনে কোনো রাস্তা নাই, কিছু করার নেই। এই পরিস্থিতিতে প্রথমে নাহিদ ইসলাম মুখ খুললেন রাজনীতিবিদদের মধ্যে যে না, তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডাকসু ভিপি সাদিক কায়েম, SM ফরহাদ, GS, তারা মুখ খুলছেন। ধীরে ধীরে জনমত তৈরি হচ্ছে, জনগণের প্রচন্ড চাপ তৈরি হচ্ছে যে না, গুম খুনের সাথে জড়িত অভিযুক্ত, অ্যারেস্ট ওয়ারেন্ট যাদের বিরুদ্ধে ইম্পোজ করা হয়েছে, ইস্যু করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচার হতে হবে। একই সাথে জনমত গঠিত হচ্ছে সেনাবাহিনী সংস্কার করতে হবে। পিনাকি ভট্টাচার্য কঠিন বার্তা দিয়েছেন, স্পষ্ট করেছেন আমি যে কথাটা সবার আগে বলেছি,
যে ওয়াকারের নিজের সামনেই ফাঁসির রশি ঝুলতেছে, বাঁচার উপায় নেই। অতএব সেনাবাহিনী সংস্কার হবে, সেনাবাহিনী কলঙ্ক। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখেছি, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।